আসসালামু আলাইকুম। যদি আমার কথা স্পষ্ট শোনা যায় তাহলে একটু নক দেবেন প্লিজ। তাহলে আমরা আজকের লাইভ ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর কিছুদিন পরে একটি ভাইবা অনুষ্ঠিত হবে। উক্ত ভাইবা উপলক্ষে আজকে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে আমরা আজকে একটি লাইভ ক্লাস নিব ইনশাল্লাহ। তো অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে, আমরা ক্লাস শুরু করব। তো প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সিনিয়র স্টাফ নার্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল, পটুয়াখালী। তো ভাইবার ক্ষেত্রে জরুরি বিভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। সচরাচর এই ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করে থাকে। আর ভাইবা মূলত আপনাকে প্রশ্ন ধরার ক্ষেত্রে আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করবেন, প্রথমে যে যারা ভাইবার টেবিলে ভাইবা মেম্বার থাকবেন তারা আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনি কোন ডিপার্টমেন্ট, বিভিন্ন রকমের তাদের প্রশ্ন করার পরে মানে বেসিক যে প্রশ্নগুলো, তারপরে আপনাকে স্পেসিফিক জিজ্ঞেস করবে যে আপনি এখন কোথায় বা কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন। সেখানে যদি আপনি বলেন যে আপনি এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করেন, তাহলে তারা আপনাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কমন প্রশ্ন করবে এবং কিছু স্পেসিফিক প্রশ্ন করবে। তো কিছু কমন প্রশ্ন, যেমন এই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে যেগুলো একদম বেসিক্যালি শুরুতেই বলবে যে আপনি বলেন যে আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, তাহলে আপনাকে কমনলি কয়েকটি প্রশ্ন করবে যে আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কি কি পেশেন্ট আসে, এমার্জেন্সি ডিপার্টমেন্টে কি কি ইকুইপমেন্ট থাকে, আর এমার্জেন্সি ডিপার্টমেন্টে কি কি ড্রাগ থাকে। এই বেসিক যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন সাধারণত আপনারা যারাই বলবেন যে আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, এই তিনটা প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করবে। এরপরে তারা স্পেসিফিক যে কোনো, যে এখানে যেই পেশেন্টগুলো আসে এদের ম্যানেজমেন্ট বা এই সম্পর্কে প্রশ্ন করবে। তাহলে আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে আজকে লাইভে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই প্রথমেই আমি বলি যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট এটা হচ্ছে অল ইন অল ডিপার্টমেন্ট। মানে এটা হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টে সব ধরনের, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, ইয়াং, সব ধরনের পেশেন্ট এই ডিপার্টমেন্টে আসে। তো প্রথমে এই ডিপার্টমেন্টে আসার পরে তো এমার্জেন্সি যে কিছু কেস থাকে, এমার্জেন্সি যে ধরনের পেশেন্টগুলো আসে এর মধ্যে আপনার প্রথমে আপনি বলবেন যে এমার্জেন্সিতে কি কি পেশেন্ট আসে। আপনি উত্তরে আপনার সিকোয়েন্স অনুযায়ী আপনাকে বলতে হবে যে এমার্জেন্সিতে যে আপনার ফ্লোটা দেখবে এক্সামিনার, যে আপনার বলার ক্ষেত্রে আপনি যে রোগগুলো, আপনার ফ্লোটা কেমন, এটা কিন্তু এক্সামিনার আপনার ক্যাচ করবে। যে কারণে আমি আপনাকে বোঝার সুবিধার্থে সিকোয়েন্সলি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি, কিন্তু আপনার বলার ক্ষেত্রে এগুলা আপনি খুব দ্রুততার সহিত বলবেন। তো এখানে প্রথমে আসে একুট কেসগুলো। তো আপনার একুট ইউরিনারি রিটেনশন, যে হঠাৎ করে ইউরিন পাস করতে পারতেছে না, এটা একটা খুবই একুট কেস। তো ইউরিন রিটেনশন, একুট পেইন হতে পারে, যে কোনো ধরনের তীব্র পেইন নিয়ে পেশেন্ট আসতে পারে। সেটা বুকে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, আপনার মাথায় ব্যথা হতে পারে। তো একুট পেইন নিয়ে সেটা
বুকের ফিচার নিয়ে আসতে পারে, পেটের ফিচার নিয়ে আসতে পারে, মাথার ফিচারও নিয়ে আসতে পারে, বা বিভিন্ন জয়েন্ট পেইন্ট অনেক সময় খুব তীব্র আকার ধারণ করে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসে। কিছু কিছু সার্জিক্যাল কেস আছে, একুট অ্যাপেন্ডিসাইটিস, একুট প্যানক্রিয়েটাইটিস। আমরা জানি যে একুট প্যানক্রিয়েটাইটিসের ব্যথা খুবই তীব্র হয়। যত রকমের ব্যথা আছে তার সব থেকে তীব্র যে ব্যথা সেটা হচ্ছে একুট প্যানক্রিয়েটাইটিসের ব্যথা। এছাড়াও একুট কোলিসিস্টাইটিস, বিভিন্ন রকমের পেইন, এছাড়াও আরও পেইনের ফিচার নিয়ে আসতে পারে। তো আমরা বললাম একুট ইউরিনারি রিটেনশন, একুট পেইন। এছাড়া আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে। আর একটা কমন আমরা মাঝে মাঝে এমার্জেন্সিতে পাই একটা সমস্যা, সেটাকে সাধারণত বলে সোমাটোফর্ম ডিসঅর্ডার, এসডি নামে পরিচিত, অথবা আমরা কমনলি এটাকে এইচসিআরও বলি, হায়ার সেন্টার রিয়াকশন। যে ইয়াং ফিমেল সাধারণত তারা হঠাৎ শ্বাসকষ্টের ফিচার নিয়ে আসে, কিন্তু স্যাচুরেশন প্রোব দিয়ে আমরা যদি চেক করি তার স্যাচুরেশন লেভেল নর্মাল থাকে, কিন্তু তীব্র শ্বাসকষ্টের মতো ফিচার নিয়ে আসে। সেটাকে আমরা বলি হায়ার সেন্টার রিয়াকশন বা এইচসিআর নামে পরিচিত। এরপরে বিভিন্ন রকমের ফরেন বডি নিয়ে আসতে পারে, যে নাকে, কানে, গলায় কাটা নিয়ে আসতে পারে। এটাও এক ধরনের এমার্জেন্সি কেস। একুটি বলা যায়, যে কিছুক্ষণ আগেও সে জানতো না, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি তার নাকের ভিতরে একটা ফরেন বডি ঢুকে গেছে, পায়ের বিভিন্ন জায়গায় কাটা, লোহা এগুলো ঢুকে যেতে পারে। এছাড়া বিভিন্ন রকমের বাইটের পেশেন্ট আসতে পারে, বিশেষ করে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে ক্যাট বাইট, ডগ বাইট, স্নেক বাইট, এগুলো খুবই কমন পাওয়া যায়। এছাড়া কিছু কেস আছে একুট ওয়াটারি ডায়রিয়া, স্ট্রোক। এই শীতের দিনে সব থেকে কমন রোগ হচ্ছে স্ট্রোকের পেশেন্ট, বার্ন, পোড়া রোগী। এই শীতে পোড়া রোগী অনেক বেশি পাওয়া যায়, বার্নের পেশেন্ট খুব কমন, কারণ বিভিন্ন রকমের শীতে সবাই গোসল করার জন্য হিটার ইউজ করে, কেতলি, এগুলো থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও অনেক সময় বার্ন হয়, গরম পানি থেকে। তো বার্নের পেশেন্ট, ড্রাউইং, পানিতে পড়া পেশেন্ট নিয়ে আসে অনেক সময়। বিভিন্ন সময় ফল ফ্রম হাইট, যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে সেখান থেকে নিচে পড়ে যায়, অথবা গাছে ওঠার থেকে গাছ থেকে পড়ে যায়, এগুলো খুব কমন পাওয়া যায়। তারপর ইলেকট্রিক শক, বিভিন্ন জায়গায় লুজ কানেকশন বা তার থেকে ইলেকট্রিক শক হতে পারে। হ্যাঙ্গিং, গলায় ফাঁসির পেশেন্ট অনেক সময় নিয়ে আসে, যে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় তারা দড়ি কেটে নামিয়ে হসপিটালে নিয়ে আসে, অথবা ব্রড ডেথও নিয়ে আসে। এছাড়া সব থেকে কমন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যে দুইটা কেস, সেটা হলো আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং ফিজিক্যাল অ্যাসল্ট। এই দুটো সব থেকে কমন। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো সাধারণত যে গাড়ি অ্যাক্সিডেন্টগুলো হয়, আর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে বিভিন্ন রকমের মারামারির যে পেশেন্টগুলো আসে, সেখানে ফিজিক্যালি বিভিন্ন রকমের অ্যাসল্ট হয়। সেটা ধারালো অস্ত্রের আঘাত হতে পারে, ব্লান্ট অস্ত্রের আঘাত হতে পারে। হ্যাঁ, তো ফিজিক্যাল অ্যাসল্ট এবং পয়জনিংও একটা কমন, যে বিভিন্ন রকমের পয়জনিংয়ের পেশেন্ট আসে। তো আমরা স্পেসিফিক আলোচনায় যখন যাব তখন ডিটেলস বলবো। আপাতত এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে, তো বিভিন্ন রকমের বাচ্চা একদম জন্মের পরেই তারা পেরিনেটাল অ্যাসপেক্সিয়া, পিএনএ যেটাকে বলে, এটা খুবই কমন। আর 3-4 দিন পরে বাচ্চাগুলো যে এডমিট হয় সেটা নিউনেটাল জন্ডিস নিয়ে ভর্তি হয়, এনএনজে। তারপর লো বার্থ ওয়েট, সেপসিসের ক্ষেত্রে দুইটা টার্ম আমরা পাই, একটা হচ্ছে ইওএনএস, এলওএনএস, আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, লেট অনসেট অফ নিউনেটাল সেপসিস। আর কিছু রোগ আছে ফিমেলদের ক্ষেত্রে স্পেসিফিক, সেটা হচ্ছে পিভি ব্লিডিং, ফুল টার্ম প্রেগনেন্সি, এন্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ। তো অনেকেই একটু পরে জয়েন করছে, যে কারণে আমরা একটু যে এই যে এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে এটা আমরা একটু খুব আর্লি বলার চেষ্টা করব। তো আপনাকে যদি ভাইবা টেবিলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন, আপনি যদি বলেন যে আমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, তাহলে আপনাকে কয়েকটি প্রশ্ন করবে কমন, যে এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে।
তো এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে? আমাদের এমার্জেন্সিতে একুট ইউরিন রিটেনশন, একুট পেইনের ক্ষেত্রে একুট চেস্ট পেইন হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, হেডেক হতে পারে, একুট অ্যাপেন্ডিসাইটিসের পেইন হতে পারে, প্যানক্রিয়েটাইটিসের পেইন হতে পারে, যে কোনো ধরনের পেইন। কার্ডিয়াক অ্যারেস্ট, হার্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে আসতে পারে। আরেকটি বলছি যে এসডি, সোমাটোফর্ম ডিসঅর্ডার অথবা হায়ার সেন্টার রিয়াকশন। বিভিন্ন রকমের ফরেন বডি নিয়ে আসতে পারে, যে নাকে, কানে বা শরীরের বিভিন্ন জায়গায় কাটা, বিভিন্ন যে ফরেন বডি নিয়ে আসতে পারে। আর বলছি আমরা যে বিভিন্ন রকমের ডগ বাইট, সেটা ক্যাট বাইট হতে পারে, স্নেক বাইট হতে পারে, ক্যাট বাইট, ডগ বাইট, স্নেক বাইট এগুলো হতে পারে। আর একুট ওয়াটারি ডায়রিয়া কমন, স্ট্রোক, বার্ন, ড্রাউইং, ফল, ইলেকট্রিক শক, হ্যাঙ্গিং এর পেশেন্ট আসতে পারে। আর কমনলি সব থেকে বেশি যে দুইটা পেশেন্ট বলছি সেটা হচ্ছে আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আর ফিজিক্যাল অ্যাসল্ট। পয়জনিং এর পেশেন্ট এটাও খুব কমন। আর শিশুদের ক্ষেত্রে বলছি পেরিনেটাল অ্যাসপেক্সিয়া, নিউনেটাল জন্ডিস, লো বার্থ ওয়েট, সেপসিস। আর ফিমেলদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রোগ বলছি পিভি ব্লিডিং, ফুল টার্ম প্রেগনেন্সি, অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ। এরপরে আরও বিভিন্ন রকমের রোগ আমরা দেখতে পাই বিভিন্ন সময়, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এগুলোর ফিচার নিয়েও আমাদের হসপিটালে অনেক সময় আসে। এরপরে আমাদের যে কমন যে দ্বিতীয় প্রশ্নটা করবে, এমার্জেন্সিতে কি কি ইকুইপমেন্ট পাওয়া যায়। সচরাচর যদি আপনাকে বলে যে এমার্জেন্সিতে কি কি ইকুইপমেন্ট পাওয়া যায়, তাহলে আপনি আপনার প্রায়োরিটি বেসিস সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো লাইফ সেভিং, সেই ইকুইপমেন্ট থেকেই শুরু করবেন। তাহলে আপনি প্রথমেই বলবেন যে ব্যাগ অ্যান্ড মাস্ক, বা আম্বু ব্যাগ নামে যেটা পরিচিত। এটা আসলে মূল নাম হচ্ছে ব্যাগ অ্যান্ড মাস্ক। আম্বু কোম্পানি এটা ইম্পোর্ট করছে বিদে এটার নাম হচ্ছে আম্বু ব্যাগ। অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, সাকশন মেশিন, বিপি ইনস্ট্রুমেন্ট, থার্মোমিটার, লেরিনজোস্কোপের সেট সহ বিভিন্ন ব্লেড পাওয়া যায় লেরিনজোস্কোপের, লার্জ, মিডিয়াম, স্মল। তো ডিফারেন্ট সাইজের ব্লেড থাকবে লেরিনজোস্কোপ সেটে। সাকশন মেশিন বলছি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ যেটা যেটা দিয়ে করে সেই ইসিজি মেশিন, টর্চ লাইট। আর স্টাইলিটি মেনটেন করার জন্য বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আমাদের এমার্জেন্সি ইকুইপমেন্টের মধ্যে পড়ে। আর কিছু কিছু আমাদের এমার্জেন্সিতে ডিসপোজাবল আইটেম বলতে বোঝায় যেই আইটেমটা শুধু আপনি ওয়ান টাইম ইউজ, টু টাইম ডাস্টবিন, মানে প্যাকেটে থাকে, আপনি ইউজ করে জাস্ট বিনে ফালাই দিলেন। তো সেরকম বিভিন্ন রকমের আমাদের ডিসপোজাবল আইটেম থাকে, এনজি টিউব, ক্যাথেটার, কেনুলা, ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, তারপর মাইক্রোপোর্ট, ডিসপোজাবল সিরিঞ্জ ডিফারেন্ট সাইজের। আর কিছু আমাদের থাকে যে স্টিচিং আইটেম, যে আমাদের স্টিচ দেওয়ার ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে বা ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তখন তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস লাগে। 2% জেসোকাইন, যেটা দিয়ে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দেই, পোভিসেফ, হেক্সিসল, গ্লোভস, গজ, ব্যান্ডেজ, প্লাস্টার, আর স্টিচ দেয়ার ইনস্ট্রুমেন্ট। তো আমরা অলরেডি দুইটা জিনিস জানলাম, যে এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে আর এমার্জেন্সিতে কি কি ইকুইপমেন্ট থাকে। থার্ড আপনাকে যে প্রশ্নটা করতে পারে, যেটা কমন, যে এমার্জেন্সিতে কি কি ধরনের ড্রাগ থাকে। আপনি তো এমার্জেন্সিতে কাজ করেন, তো আপনার এমার্জেন্সিতে কি কি ড্রাগ পাওয়া যায়। তো সেক্ষেত্রেও আপনি ওই যে এমার্জেন্সিতে যেটা সব থেকে লাইফ সেভিং ড্রাগ, সেইগুলো প্রায়োরিটি বেসিসই আপনাকে যদি উত্তর দেন, তাহলে টেকনিক্যালি কিন্তু আপনার স্কোরটা এক্সামিনার আপনাকে উপরে রাখবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যাড্রেনালিন, ডোপামিন, ডোবুটামিন, কর্সন, হাইড্রোকর্টিসন, ফুসিমাইড বলতে পারেন, যেটা লেসিক্স নামে কমন পাওয়া যায়, জিটিএন স্প্রে, নাইট্রোগ্লিসারিন যে স্প্রেটা পাওয়া যায়, অ্যাসপিরিন, ক্লোপিড। তারপর সিডিটিভ আইটেমের মধ্যে যেমন সিডিল পাওয়া যায়। তারপর পেইন রিলাইভের ক্ষেত্রে কিটোরোলাক, মরফিন, প্যাথেডিন আছে। আর প্রোটন পাম্প ইনহিবিটর। ফ্লুইডের মধ্যে নর্মাল স্যালাইন, ডিএনএস বলতে ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, তারপরে হার্টম্যান সলিউশন যেটা, আর ডিএ ডেক্সট্রোজ একুয়া। এছাড়া লোকাল অ্যানেস্থেসিয়া আগে অলরেডি বলছি যে 2% জেসোকাইন পাওয়া যায় বা লিগনোকেইন। তো এই তিনটা প্রশ্ন আপনি যদি এমার্জেন্সি ডিপার্টমেন্টে
আপনার আপনি কোথায় কাজ করেন, যদি আপনি কাজের কোনো এক্সপিরিয়েন্সের কথা বলতে চান, তাহলে যদি আপনি এমার্জেন্সির কথা বলেন তাহলে আপনাকে এই 3টা প্রশ্ন কমনলি করবে। 1 নম্বর প্রশ্ন, এমার্জেন্সিতে কি কি ধরনের পেশেন্ট আসে, এমার্জেন্সিতে কি কি ইকুইপমেন্ট থাকে, এমার্জেন্সিতে কি কি মেডিসিন বা এমার্জেন্সি কি কি ড্রাগ পাওয়া যায়। তো এরপরে আপনাকে স্পেসিফিক, তো আপনার এই প্রশ্নগুলো করার পরে আপনাকে নিয়ে যাবে যে স্পেসিফিক যে কোনো একটা আইটেমে, যে আপনি কি এটা করতে পারেন, ওটা করতে পারেন। উপরে আপনি যেই রোগগুলোর কথা বললেন এগুলোর ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে বা এটা কি। তো তো আমি যদি প্রথমেই যেটা বলছি যে সব থেকে কমন যে বিষয়টা, সেটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোতে পাওয়া যায়, সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। বর্তমানে সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে সব থেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং ফিজিক্যাল অ্যাসল্ট বা অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এই তিনটার একই, এদের ম্যানেজমেন্ট প্রায় সেম। তিনটে জিনিসই মানুষ কি হয়, বিভিন্ন জায়গায় ইনজুরিতে কেটে ছিঁড়ে যায় বা হাড় ভেঙে যায়। তো এক্ষেত্রে আপনার কি ম্যানেজমেন্ট হবে? তো একটা অ্যাক্সিডেন্টের, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বা মারামারি করে যদি কেটে আসে, তো এর ম্যানেজমেন্ট আপনাকে বলবে যে আপনি স্টিচ দিতে পারেন কিনা, বা একটা অ্যাক্সিডেন্টের রোগী আসলো, খুব ব্লিডিং হচ্ছে, আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো এক্ষেত্রে আপনার উত্তর হবে যে যে প্রথম এটিএলএস ম্যানেজমেন্ট বলে, যেটাকে অ্যাডভান্স লাইফ ট্রমা সাপোর্ট। তো একটা পেশেন্ট যখন নিয়ে আসবে তখন কি করব আমরা, এআরওএটা ক্লিয়ার করব, এবিসিডি ম্যানেজ। যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রেই টেকনিক্যালি আমরা এবিসিডি বলতে পারি। এতে এআরওএ ক্লিয়ার, যে পেশেন্টটার এআরওএ ক্লিয়ার আছে কিনা, নিঃশ্বাস নিতে পারতেছে কিনা। ব্রিদিং ক্লিয়ার করব, সার্কুলেশন দেখব। এবিসিডি ডিসএবিলিটি। আর যদি পেশেন্টে আমরা দেখি যে ব্লিডিং হচ্ছে, আমরা ব্লিডিংটাকে স্টপ করব। এখন ব্লিডিং স্টপ কিভাবে করে? ব্লিডিং স্টপ করার ক্ষেত্রে আপনি ওই জায়গাটা, আপনি গজ দিয়ে, কতগুলো গজ নিয়ে আপনি চেপে ধরবেন, চেপে ধরলেই ব্লাড স্টপ হবে। পরবর্তীতে আপনি সেটা স্টিচ দিয়ে হোক বা প্রেসার ব্যান্ডেজ দিয়ে হোক, প্রথমে গজ দিয়ে আপনি ব্লিডিংটাকে স্টপ করবেন, আর ফার্দার আপনার কাছে আসার পরে যাতে ব্লিডিং না হয় সেই চেষ্টাটা আপনার থাকবে। তো একটা পেশেন্ট যখন অ্যাক্সিডেন্ট করে আপনার ইমার্জেন্সিতে আসবে, তো আপনাকে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে আপনি কি স্টিচ দিতে পারেন কিনা। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা স্টিচ দেওয়ার ক্ষেত্রে আপনার কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হবে, বা অনেক রকমের প্রশ্ন করতে পারে। তো এর মধ্যে আমরা একটু মানে ডিটেলস আলোচনা করতেছি। একটা স্টিচ দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন, একটা স্টিচ দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজন নিডেল হোল্ডার, টুথ ডিসেন্ডিং ফোরসেপ, স্টিচ কাটিং সিজার। যে প্রতিটা স্টিচ দেওয়ার পরে সুতাটা কাটার জন্য যেটা স্টিচ কাটিং সিজার। তো এই 3টা জিনিস হচ্ছে একদম কমন একটা স্টিচ দেওয়ার জন্য। নিডেল হোল্ডার, টুথ ডিসেন্ডিং ফোরসেপ, স্টিচ কাটিং সিজার বা ফাইন সিজার যেটাই বলেন। তো এই এরপরে আপনার গজ, ব্যান্ডেজ, তারপরে পবিসেপ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য 2% জেসোকাইন, 2% মানে জেসোকাইন ইনজেকশন যেটা, সেটা দিয়ে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দেই। এখন আপনাকে বলবে যে আপনার যে আপনি কি এই যে স্টিচ দিবেন, এক্ষেত্রে কি সুতো দিয়ে আপনি স্টিচ দিবেন। তো আমরা সচরাচর কমনলি যে সুতোগুলো আমরা ব্যবহার করি, সেখানে 4 ধরনের সুতো থাকে: সিল্ক, প্রোলিন, ক্যাটগাট, ভিক্রিল। এই 4টা সুতা, এর মধ্যে টাইপ 2টা। একটা 2 ধরনের টাইপের সুতা পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাবজর্বাবল আর একটা নন অ্যাবজর্বাবল। অ্যাবজর্বাবল বলতে আমরা বুঝি যেই সুতাটা মাংসের সাথে কিছুদিন পরে, একটা ডিউরেশন পরে যেটা মাংসের সাথে মিশে যায়, সেটাকে বলি অ্যাবজর্বাবল। আর নন অ্যাবজর্বাবল মানে সুতা যেটা, সেটা হচ্ছে মাংসের, আপনার যত ডিউরেশনই হোক না কেন, মাংসের সাথে সেই সুতাটা মিশবে না। তো এই 2 ধরনের সুতা, তা আমরা বলছি এই 2 ধরনের। তাহলে যদি জিজ্ঞেস করে যে অ্যাবজর্বাবল সুতা কি কি, সেক্ষেত্রে আমরা বলবো যে ভিক্রিল, ক্যাটগাট, এই 2টা হচ্ছে অ্যাবজর্বাবল। আর নন অ্যাবজর্বাবল যদি বলে, তাহলে বলবো আমরা সিল্ক আর পোলিন। তো এক্ষেত্রে ক্লিয়ার। এরপরে আসি আমরা নিডেল।
নিডেল সচরাচর আপনাকে অত ডিপলি যাবে না, 3/8 সার্কেল ওগুলোর প্রয়োজন নেই। আপনাকে দুইটা জিনিস জানতে চাবে যে কি কি নিডেলের টাইপ কি কি। আপনার নিডেলের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাউন্ড বডি আর একটা কাটিং বডি। দেখবেন একটা প্যাকেট সুতার যে প্যাকেট থাকে ওই প্যাকেটে ত্রিভুজের মতো যে একটা চিহ্ন থাকে নিডেল আঁকা, এর উপরে যদি ত্রিভুজের মতো একটা চিহ্ন থাকে তাইলে বুঝবেন যে এটা কাটিং বডি, আর যদি একটা গোল দেয়া থাকে এরকম সুতার উপরে তাইলে বুঝবেন যে রাউন্ড বডি। এখন এই রাউন্ড বডি কোথায় ব্যবহার করা হয় আর কাটিং বডি কোথায় ব্যবহার করা হয়? রাউন্ড বডি হচ্ছে ইন্টারনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, যে অ্যাবডোমিনের ভিতরে আপনার স্টোমাক পারফোরেশন হয়েছে, ওই স্টোমাকের ভিতরে যে কোনো স্টিচ দেওয়ার ক্ষেত্রে আপনার রাউন্ড বডি ব্যবহার করা হয়। আর কাটিং বডি কোথায় ব্যবহার করা হয়? কাটিং বডি সাধারণত স্কিন যেখানে ইনভলভ আছে, যে আমার স্কিন হচ্ছে সব থেকে শক্ত, এই শক্ত জায়গাটা আপনাকে ছিদ্র করতে হলে সেক্ষেত্রে আপনার কাটিং বডি নিডেল প্রয়োজন। তাইলে আমরা একদম ক্লিয়ার এক্ষেত্রে যে আমাদের একটা স্টিচ দেওয়ার জন্য, যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি স্টিচ দিতে জানেন, আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে বলবে যে স্টিচ দেওয়ার জন্য কি কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। আপনি বলবেন যে নিডেল হোল্ডার, টুথ ডিসেন্ডিং ফোর্সেপ, সিজার, তিনটা জিনিস কমন। এই তিনটা ছাড়া আপনি স্টিচ দিতে পারবেন না। এরপরে যদি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, এছাড়া তো সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট আপনার গজ, ব্যান্ডেজ, কিডনি টেরেট, পবিসেপ, লোকাল, এগুলো ছাড়া তো আপনি দিতে পারবেন না। এরপরে যদি আসে যে আপনি কি সুতা ব্যবহার করবেন, তো আমরা যে স্কিন ইনভলভ যে বাহিরে যে কেটে যায় মাথা বা এই সব ক্ষেত্রে আমরা নন অ্যাবজর্বেবল সুতা ইউজ করি। সেক্ষেত্রে আমাদের দুইটা সুতা, সিল্ক আর প্রোলিন। তো সিল্ক হচ্ছে সিল্কের থেকে প্রোলিন একটু বেটার এবং প্রোলিনের প্রাইসটাও একটু বেশি। প্রোলিনে ইনফেকশন রেট, মানে সিল্কের থেকে প্রোলিনে ইনফেকশন রেট অনেক কম। তো প্রোলিন ইউজ করা সব থেকে বেটার। যদি প্রোলিন না পাওয়া যায় সেক্ষেত্রে সিল্ক আমরা ইউজ করব এক্সটার্নালি, যে কোনো স্কিন যদি কেটে যায়। তো এক্ষেত্রে আপনার কোন নিডেলের সুতা আনবো? সব সুতাই আপনার রাউন্ড বডি পাওয়া যায়, কাটিং বডি পাওয়া যায়। তো আপনার প্রয়োজন কোন বডি? আপনার প্রয়োজন কাটিং বডি, যেহেতু আপনার স্কিন আপনার ইনভলভ আছে, স্কিনে স্টিচ দিতে হলে আপনাকে কাটিং বডি সুতা প্রয়োজন। আর যদি ভিতরে আপনার কোথাও স্টিচের প্রয়োজন হয়, ইন্টারনালি যদি কোথাও কাটে, তাহলে সেক্ষেত্রে আপনার রাউন্ড বডির প্রয়োজন হবে। আর যে সুতার যে দুইটা বলছি, একটা হচ্ছে রাউন্ড বডি, কাটিং বডি, আর অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবল। তো অ্যাবজর্বেবল যেটা মাংসের সাথে আপনার মিশে যাবে সেই সুতো হচ্ছে দুইটা, ক্যাটগ্যাট আর ভিক্রিল। এই দুইটার মধ্যে যদি বলে যে কোনটা বেটার, আপনি বলে দিবেন নির্দ্বিধায় ভিক্রিল সব থেকে ভালো, ভিক্রিলের দামও বেশি। আর ক্যাটগ্যাট ভালো কিভাবে বললে, যে ইনফেকশন রেট কম, ভিক্রিলে ইনফেকশন রেট অনেক কম ক্যাটগ্যাটের থেকে। তাহলে আমরা এগুলো জানলাম। তো এখন বলবে যে আপনি একটা কাটা নিয়ে আসছেন, যে মাথায় একটা ইনজুরি হয়েছে, আপনি এখন কোন ধরনের স্টিচ দিবেন? তো আপনি বলবেন যে আমি ইন্টারমিডিয়েট স্টিচ দেব, মানে প্রতিটা স্টিচ আপনি দেওয়ার পরে ওখানে মানে বেঁধে দিবেন আর সুতা কেটে আবার পরেরটা দিবেন, এটাকে বলে ইন্টারমিডিয়েট। আর যদি আপনি এক জায়গা থেকে শুরু করে একদম ওই পাশে গিয়ে সুতাটা কাটেন, সেটাকে বলে কন্টিনিউয়াস। তো আমরা কন্টিনিউয়াস সাধারণত এক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট, মানে প্রতিটা সুতা স্টিচ দিবেন তারপরে কাটবেন, সুতা কাটবেন, সেটা হয়েছে ইন্টারমিডিয়েট। আর যদি আপনার যে অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে যে আপনার স্কিনও কাটছে, ভিতরে আপনার হাড়ও ভাঙছে, যদি ফ্র্যাকচার থাকে, ফ্র্যাকচার থাকতে হলে আপনাকে প্লাস্টার করতে হবে। এখন এটা কি প্লাস্টার করবেন? আপনার যেটাকে আমরা কমনলি বলি যে কাস্ট করতে হবে, হাফ কাস্ট, ওটাকে কমনলি আমাদের দিকে বলে যে ব্যাকসেলাপ হয়েছে 50% প্লাস্টার করে দিবেন। কারণ যখন আপনার
হঠাৎ যখন আপনি অ্যাক্সিডেন্ট হন বা যখন আপনার ওই জায়গায় ইনজুরিটা হয় তখন বিভিন্ন রকমের সোয়েলিং থাকে। তো আপনার যদি ফুল প্লাস্টার করে দেয় তাহলে ওই প্লাস্টারটা সোয়েলিং তো দুই একদিন পরেই কমে যাবে, তখন ওই প্লাস্টারটা মানে ফাঁকা হয়ে যাবে, যে কারণে আপনার সাপোর্ট হবে না। এই জন্য আমরা প্রথমে হাফ প্লাস্টার করে 1 সপ্তাহ রেখে দিই, মাঝে অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম ওষুধ দিই যাতে সোয়েলিংটা কমে যায়, পরে আমরা ফুল প্লাস্টার করি। আর যদি কাটা থাকে ওই জায়গা দিয়ে আমরা পকেট করে দিই, যাতে, কারণ ওন যেখানে থাকে ওই জায়গাটা তো প্লাস্টার করে আটকাই দিলে ওখানে ইনফেকশন হবে। তো রোড ট্রাফিক আর ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে আপনাকে স্টিচ দেওয়ার কথা জিজ্ঞেস করতে পারে, প্লাস্টার করতে পারেন কিনা। তা প্লাস্টার করার ক্ষেত্রে যে প্লাস্টার কিভাবে করে, প্লাস্টারের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে প্লাস্টার করার জন্য কি কি প্রয়োজন। তো প্লাস্টার করার জন্য প্রয়োজন হয়েছে প্লাস্টার অফ প্যারিস, সফট রোল, ব্যান্ডেজ আর পানি। এটা দিয়েই আপনি একটা হাফ প্লাস্টার বা ফুল প্লাস্টার করতে পারবেন। এখন বিভিন্ন জায়গায় লোকেশন অনুযায়ী বিভিন্ন রকমের প্লাস্টার করতে হয়, আর এইগুলো প্লাস্টার। আর ওন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে সব প্রসিডিউরই কিন্তু স্টাইলিটি মেনটেন করতে হবে। তো স্টাইলিটির ক্ষেত্রে আপনাকে একটা কমন প্রশ্ন করতে পারে যে গজ আপনি কিভাবে স্টাইল করেন। তো আপনাকে যদি বলে যে গজ স্টাইল করেন কিভাবে, আপনি বলবেন যে অটোক্লেভ করি। তো অটোক্লেভ হয়েছে সব থেকে সেফ মেথড। এটা হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার তাপমাত্রায় ওখানে আমরা 15 মিনিটের মতো রাখি, বা ওইটা অটো মেশিন আমাদের। ওই প্রেসার হইলে আমাদের মেশিনের অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম বাজলে আমরা তখন মেশিনে স্টপ করে আমরা ইনস্ট্রুমেন্ট কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে আমরা বের করে নেই। তো আমরা একটা স্পেসিফিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ফিজিক্যাল অ্যাসল্ট বা মারামারি, খেলতে গেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে পার বিভিন্ন হাড় ভেঙে গেছে, সেক্ষেত্রে আমাদের তো স্টিচ দেওয়ার প্রয়োজন হইতে পারে। তো স্টিচ দেওয়ার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সুতার যে টাইপ, যে অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবল, আর নিডেলের ক্ষেত্রে কাটিং বডি, রাউন্ড বডি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা, সময় তো অল্প যে কারণে আমরা একটু দ্রুত আগাবো ইনশাল্লাহ। এরপরে আমরা আসি যে বলছি যে ইউরিন রিটেনশন। তো ইউরিন রিটেনশন বলতে যে এটা দেখেন কতটা এমার্জেন্সি, যে আপনি কিছুক্ষণ আগেও ভালো ছিলেন, হঠাৎ করে আপনার ইউরিন প্রস্রাব ইউরিন পাস করতে পারতেছেন না, যে তো সেই ইউরিন রিটেনশন হলে আপনার এই ইউরিন তো বের করতে হবে। তো ইউরিন বের করার জন্য আমাদের প্রসিডিউর হচ্ছে ক্যাথেটারাইজেশন। তো ক্যাথেটারাইজেশন আমরা ক্যাথেটারাইজেশন করে দিব পেশেন্টকে, আমাদের ইমার্জেন্সিতে আসলে আমরা ক্যাথেটার করি। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ক্যাথেটার করতে পারেন কিনা। যদি আপনি বলেন যে হ্যাঁ স্যার আমি ক্যাথেটার করতে পারি, তাহলে ক্যাথেটার করার জন্য সে জিজ্ঞেস করতে পারে যে আপনার ক্যাথেটার করার জন্য কি কি ইকুইপমেন্ট প্রয়োজন। তো একটা ক্যাথেটার করার জন্য আপনাকে প্রয়োজন, যে ক্যাথেটার প্রয়োজন, ইউরোব্যাগ প্রয়োজন, তারপরে আর্টারি ফোর্সেপ প্রয়োজন, ডিসপোজাবল সিরিঞ্জ প্রয়োজন, তারপরে ডিস্টিল ওয়াটার প্রয়োজন, মাইক্রোপোর প্রয়োজন ফিক্স করার জন্য, আর গসপিস প্রয়োজন, জেসোকাইন জেলি প্রয়োজন। এই ইনস্ট্রুমেন্টগুলো হলে আমি একটা ক্যাথেটার করতে পারবো। তো এখন ক্যাথেটারের বিভিন্ন রকমের সাইজ আছে, একদম ছোট 6 সাইজ থেকে 20-22 পর্যন্ত সাইজ আছে। এই সাইজটার একক হচ্ছে এফআর, 14 এফআর, 16 এফআর, 18 এফআর। এফআর ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কেন? এই ফ্রেঞ্চ নামে এক ভদ্রলোক এই ক্যাথেটার আবিষ্কার করছে, যে কারণে এফআর দিয়ে এটার সাইজ নির্ণয় করে। তো কমনলি যদি একটা অ্যাডাল্ট আসে তাহলে আমরা তাকে কিভাবে সাইজ নির্ণয় করব? তো যদি তার ইতিপূর্বে যদি কখনো ক্যাথেটার করা না থাকে তাহলে তার জন্য স্ট্যান্ডার্ড সাইজ হইছে 14 বা 16। 14-16 দিয়ে আমরা তাকে ক্যাথেটার করব। তো এই ক্যাথেটার করার জন্য পেশেন্টকে আমরা কি করব, প্রথমে জেসোকাইন জেলি 2% জেলি, যেটা এই জেলিটা আমরা প্রায় একটা টিউবে থাকে যতটুকু, ওই টিউবের 50% আমরা ইউরেথ্রার ভিতরে দিয়ে আমরা 2-3 মিনিটের মতো অপেক্ষা করব।
আর ক্যাথেটারেও একটু মানে জেসোকাইন জেলি আমরা লাগিয়ে নেব, তারপরে আমরা 2 মিনিট অপেক্ষা করার পরে এক হইছে ওইটা লুব্রিকেশন করবে আর লোকাল অ্যানেস্থেসিয়াও দিবে, যে ওই ইউরেথ্রার ভিতরে প্রবেশ করার সময় তিনি যে ব্যথাটা পাইতো সেই ব্যথাটা থেকেও রিলাইভ হবে। আর যে লুব্রিকেশন যদি না হয় তাহলে তো বিভিন্ন জায়গায় ওখানে ল্যাসারেশন হয়ে সিরে ব্লিডিং হবে। তো এই জন্য আমরা জেসোকাইন জেলি দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করব কেন? ওখানে যে লোকালি যে পেইনটা থেকে পেশেন্ট রিলাইভ হবে। তো তারপরে আমরা মেইলের ক্ষেত্রে আমরা ক্যাথেটারের যে পুরো অংশটাই আমরা ইউরেথ্রার ভিতর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা যদি দেখি যে ইউরিন আসছে, তাহলে আমরা ইউরোব্যাগ লাগাই ব্লাডারে আমরা ওয়াটার ইনসার্ট করব, যে কারণে ওই ক্যাথেটারটা আর বের হয়ে আসতে না পারে। আর যদি ইউরিন না আসে তাহলে আমরা সিরিঞ্জ দিয়ে টান দিব, ব্যাকফ্লো দেখব। তারপরে যদি আসে তাহলে আমরা ইউরোব্যাগ দিয়ে আমরা পানি ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা বেলুন ফুলিয়ে ক্যাথেটার ফিক্স করে তারপর ইউরোব্যাগ দিয়ে আমরা এই যে থাইয়ের সাথে ক্যাথেটারটা আমরা মাইক্রোপোর দিয়ে লাগিয়ে দেব। যদি আমরা মাইক্রোপোর দিয়ে লাগিয়ে না দিই তাহলে আমাদের ইউরেথ্রাটা স্ট্রিকচার হইতে পারে, ইউরেথ্রা ইনজুরি হইতে পারে, যে কারণে আমরা ফিক্স করে দিব। আর ক্যাথেটার করার ক্ষেত্রে সবসময় তাদেরকে বলতে হবে যে এই ক্যাথেটারটা পেশেন্ট যেই লেভেলে আছে এই লেভেলের থেকে নিচে রাখতে হবে। নিচে রাখার কারণ কি? যাতে পেশেন্টের ব্যাগ উপরে রাখলে কি হবে, যে ক্যাথেটার দিয়ে ওই যে ইউরিনটা বের হয়েছে ওই ইউরিনটা যদি আবার ব্যাকফ্লো করে যদি শরীরের ভিতরে যায় তাইলে মানে ইউরিন ইনফেকশন হবে। ক্যাথেটার তো করার পরেই কিছুদিন পরেই ইউরিন ইনফেকশন হতে চায়, অ্যান্টিবায়োটিক আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি যাতে ইনফেকশনটা না হয়। কিন্তু তারপরেও যদি ওই বেডের উপরে বা তাদেরকে এটা বলা না হয় তারা তো বুঝবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি পেশেন্ট ওয়াশরুমে যায় তখন ওই ক্যাথেটারটা তারা কিন্তু একদম অনেক উপরে নিয়ে আসে, তখন ওই ভিতরের মানে ওই ইউরো ব্যাগের ইউরিনটা ভিতরে যায়, যে কারণে ইউরিন ইনফেকশন রেট অনেক বেড়ে যায়। আর যখন এই অনেক পেশেন্টের বিইপি থাকে, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট মানে এত বড় হয়ে গেছে যে কারণে ওই যে তাদের ক্যাথেটার ভিতরে ইনসার্ট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করি, এমার্জেন্সিতে নিয়ে আসলে সুপ্রাপিউবিক পাঞ্চার করে দেই। সুপ্রাপিউবিক পাঞ্চার কিভাবে করি, আমরা যে সব থেকে বড় সাইজের যে কেনুলা মোটা ওইটা আমরা এই সুপ্রাপিউবিক রিজন দিয়ে আমরা ব্লাডার ইনসার্ট করে তারপরে ইউরিনটা বের করে দিই। কারণ এটা তো আসলে খুবই এমার্জেন্সি সিচুয়েশন, আসলে তখন তো মানুষের কিছুই করার থাকে না। যদি ক্যাথেটার না ঢুকানো যায় তখন আমরা সুপ্রাপিউবিক পাঞ্চার করে ইউরিনটা বের করে আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করি বা আমাদের সার্জারি ডিপার্টমেন্টে ভর্তি দিয়ে দেই, তখন স্যাররা পরবর্তী ম্যানেজমেন্ট করে। আর ক্যাথেটারের ক্ষেত্রে 2 ধরনের ক্যাথেটার পাওয়া যায়। 2 ধরনের বলতে চ্যানেলের দিক থেকে, বাই চ্যানেল আর ট্রাই চ্যানেল। তো বাই চ্যানেল হয়েছে 2টা চ্যানেল। 2টা চ্যানেল কি, একটা চ্যানেল দিয়ে ইউরিন বের হয় আর একটা চ্যানেল দিয়ে ওই যে আমরা বেলুন ফুলানোর জন্য একটা চ্যানেল থাকে, এটাকে বলে বাই চ্যানেল। আর ট্রাই চ্যানেল হয়েছে একটা, যেই সব পেশেন্টের ব্লাডারে টিউমার থাকে, হ্যাঁ ব্লাডার টিউমার থাকে বিভিন্ন রকমের, মানে এই কিডনির রোগ থাকে তাদেরকে, বা রিসেন্ট যাদের টিইউআরবিটি ট্রান্স ইউরেথ্রাল ব্লাডার টিউমার রিসেকশন, এই অপারেশনগুলো যাদের হয় তাদের তো ব্লাডারে বিভিন্ন রকমের ব্লিডিং থাকে, ওই ব্লিডিং থেকে ক্যাথেটার বন্ধ হয়ে যায়, ক্লোট ব্লাড বেঁধে। এই জন্য তাদের ট্রাই চ্যানেল ক্যাথেটার করে, একটা চ্যানেল দিয়ে সবসময় নর্মাল স্যালাইন ভিতরে ঢুকে আর একটা দিয়ে ইউরিন বের হয় আর একটা দিয়ে বেলুন ফুলায়। তো এইটা হচ্ছে ট্রাই চ্যানেল। তো এই রকম রিসেন্ট ইউরোলজিক সার্জারির পেশেন্টকে দেওয়া হয়। আর সচরাচর কমনলি বাই চ্যানেল ক্যাথেটারি করা হয়। তা আমরা 2টা জিনিস অলরেডি স্পষ্ট করলাম। একটি হলো যে অ্যাক্সিডেন্ট আরটিআই ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করে, তাদেরকে স্টিচ দেওয়ার বিষয়টাই এখানে ইম্পর্টেন্ট। স্টিচ বা ওন ম্যানেজমেন্ট কিভাবে করে, ব্যান্ডেজ প্লাস্টার,
এই আর দ্বিতীয় আমরা আলোচনা করলাম যে ইউরিন রিটেনশনের পেশেন্টকে আমরা ক্যাথেটারাইজেশন। এরপরে আমাদের পয়জনিং এর একটা কমন একটা বিশাল একটা ভলিউমের পেশেন্ট আমাদের সচরাচর ইমার্জেন্সিতে আসে, যে পয়জনিং এর পেশেন্ট। বিশেষ করে এটা যখন ওই যে তরমুজের সিজন বা বিভিন্ন রকমের ফসলের সিজন থাকে, ওই ফসলের কীটনাশকগুলোই বাসায় থাকে, ওগুলো খেয়েই পেশেন্ট কমনলি আসে। তো একটা পয়জনিং এর পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে যখন আসে, তখন আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে এই পেশেন্টটা পয়জনিং কতক্ষণ আগে, সে কতক্ষণ আগে পয়জন খেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর কোন টাইপের পয়জন খেয়েছে। যদি ওপিসি পয়জনিং, অর্গানোফসফরাস কম্পাউন্ড খেয়ে আসে, তাহলে একরকম। আর কিছু করোসিভ এজেন্ট যেমন হারপিক, তারপরে কেরোসিন, তারপরে হারপিক, কেরোসিন, স্যাভলন, এরকম কিছু করোসিভ জিনিস আর একটা গ্যাস ট্যাবলেট নামে পাওয়া যায়। এগুলো যদি খেয়ে আসে তাহলে আমরা স্টোমাকে ওয়াশ দেই না, কারণ ওগুলো এই যে যেমন স্যাভলনে যদি আপনি ওয়াশ দেন তাহলে বিভিন্ন ফেনা তৈরি হয়, ফেনা তৈরিতে বরংশ সেইটা অ্যাসপিরেট হয়ে নিউমোনিয়া হইতে পারে, যে কারণে এগুলো এগুলো স্টোমাক ওয়াশ দেওয়ার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন। তো আমরা বিভিন্ন কীটনাশক এগুলোর ক্ষেত্রে আমরা ওয়াশ দেবো। অর্গানোফসফরাস কম্পাউন্ড এজেন্ট যদি খেয়ে আসে তাহলে আমরা স্টোমাক ওয়াশ দিব। তো স্টোমাক ওয়াশ কিভাবে আমরা দেই, মানে পয়জনিং এর মূল যে আমাদের ইমার্জেন্সির যে কাজটা সেটা হচ্ছে স্টোমাক ওয়াশ। তো এই জন্য আমি স্টোমাক ওয়াশ ফোকাস করতেছি। আর বিভিন্ন রকমের যে এই যে পিউপিল ডাইলেটের উপর নির্ভর করে যে অ্যাট্রোপিন বিভিন্ন রকমের প্যারাডক্স ঔষধ দেয়, সেটা তো পরে, কিন্তু আমাদের ইমার্জেন্সির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো স্টোমাক ওয়াশ। তা স্টোমাক ওয়াশের ক্ষেত্রে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেস আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাভেস। এই দুইটা জিনিস আপনাকে, যদি আপনাকে পয়জনিং কেস ধরে তাইলে বুঝবেন যে আপনাকে এই দুইটা জিনিস অবশ্যই ধরবে, যে গ্যাস্ট্রিক ল্যাভেজ কি, গ্যাস্ট্রিক গ্যাভেজ কি। তো গ্যাস্ট্রিক ল্যাভেজ হচ্ছে যে সাকশন দিয়ে আমরা এই যে পয়জনটা বের করব, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ। আর গ্যাস্ট্রিক গ্যাভেজ কোনটা, যেটা হচ্ছে আপনার ফিডিং, যেটা বিভিন্ন রকমের লং লাইন পেশেন্ট থাকে না, স্ট্রোক, প্যারালাইসিস, এই পেশেন্টগুলো অনেক দিন ধরে তাদের রিফ্লেক্স কম থাকে, যে কারণে তাদেরকে এই যে প্যারেন্টাল নিউট্রিশন তো কয়দিন আর দেওয়া যায়, তারপরে তো তাদেরকে স্টোমাকেই খাবার দিতে হয়, যে কারণে আমরা এনজি টিউব দিয়ে তারপরে আমরা ফিডিং দেই। তো এনজি টিউব ফিডিং যেটা দেই সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাভেজ। মনে রাখবেন যে গিভ মানে দেয়া, গ্যাস্ট্রিক গ্যাভেজ আর গ্যাস্ট্রিক ল্যাভেজ। গ্যাস্ট্রিক ল্যাভেজ কিভাবে দেয়, তো স্টোমাক ওয়াশ দেয়াকে বলে গ্যাস্ট্রিক ল্যাভেজ। তো পুরান একটা মেথডে বড় টিউব দিয়ে তারপরে দিত, এখন আমরা ওই পদ্ধতিতে এখন স্টোমাক ওয়াশ দেই না। এখন মডার্ন যেই পদ্ধতি, যে এনজি টিউব করে সেখান দিয়ে 50 সিসি সিরিঞ্জ দিয়ে আমরা পানি দেই, আবার কিছু মানে 500 ml এরকম দেওয়ার পরে আবার আমরা পানিটা টেনে নিয়ে আসি, বা এরকম পাইপটা ছেড়ে দেই যাতে স্পন্টেনিয়াসলি পানিটা বের হয়ে যায়। তো পয়জনিং এর ক্ষেত্রে প্রথম যে আপনি কি এনজি টিউব করতে, যে এনজি টিউব দিয়ে দেব না এই যে আগের যে বড় পাইপ দিয়ে দিত ওই রকম কিনা। যদি বলেন এনজি টিউব দিয়ে দিই, তাইলে বলবে যে আপনি এনজি টিউবের মাপ কিভাবে নেবেন, আপনি এনজি টিউবটা যে দিবেন কতটুকু এনজি টিউব ভিতরে ইনসার্ট করবেন কিভাবে। তো এনজি টিউবের মাপ হচ্ছে আপনার আম্বলিকাস থেকে নোস্ট্রিল, নোস্ট্রিল থেকে এয়ার লোবিউল, এই মাপ দিয়ে আপনি মার্কিং করবেন। মার্কিং করার পরে আপনি এই যে টোটাল টিউবটায় লিকুইড প্যারাফিন অথবা জেসোকাইন জেলি দিয়ে টিউবে এবং নাকে দিয়ে তারপরে আপনার এনজি টিউব প্রথমে করতে হবে। এনজি টিউব করার পরে আপনার এটা সঠিক পজিশনে আছে কিনা, যে স্টোমাকের ভিতরে আছে কিনা এটা কনফার্ম হইতে হবে। এই জন্য স্টোমাকে আপনি এই যে 50 ml এর যে সিরিঞ্জ আছে ওই সিরিঞ্জ দিয়ে বাতাস নিয়ে তারপরে আপনি বাতাস দিবেন, আর একজন স্টেথো দিয়ে কানে ফিল করবে যে সাউন্ড পায় কিনা। আর এইটা খুবই কনফার্ম। যদি আপনি এইটা কনফার্ম না হয়ে দেন তাহলে পাশাপাশি আমাদের এই যে ফুসফুস আছে, এই লাংসের ভিতরে যদি যায় তাইলে তো পেশেন্ট নিউমোনিয়া হয়ে পেশেন্ট মারা যাবে। তো অনেক সময় পয়জনিং এর পেশেন্ট স্টোমাক ওয়াশ না দিলেও পেশেন্ট বাঁচতে পারে, কিন্তু যদি আমরা যে কনফার্ম না হয়ে আমরা যদি
লাংসের ভিতরে টিউব দিয়ে তারপরে যদি আমরা পানি দেই, সেক্ষেত্রে তো পেশেন্ট ওই পয়জনিং এর জন্য মারা না গিয়ে আমাদের এই যে এনজি টিউব ভুল করার কারণে পেশেন্ট মারা যাবে। তো এক্ষেত্রে খুবই মানে সেন্সিয়ার বিষয়টা হতে হবে যে আপনি যে এনজি টিউবটা করলেন, এই এনজি টিউবটা আপনার স্টোমাকের ভিতরে আছে কিনা। তো পয়জনিং এর পেশেন্ট আসলে আমরা সচরাচর যে যদি 4 ঘন্টার আগে যদি আসে তাহলে আমরা স্টোমাক ওয়াশ দেই, আর 4 ঘন্টার পরে যদি আসে তাইলে আমরা স্টোমাক ওয়াশ দিয়ে কোনোই লাভ নাই, কারণ 4 ঘন্টা পরে স্টোমাকে কিছুই থাকে না। আর গোল্ডেন আওয়ার যদি সে 1.5 থেকে 2 ঘন্টার আগে আসে, যত আগে আসে অতই ভালো। তো মোটামুটি 1.5-2 ঘন্টার ভিতরে আসে যদি, তাহলে পয়জনটা আসলে স্টোমাক ওয়াশ দিলে বের হয়। এরপরে যত সময় বাড়ে তখন কিন্তু মানে প্রথম থেকেই তো যত ডিউরেশন বাড়ে অতই তো আপনার মানে ব্লাডের সাথে পয়জনটা মিশে যায়। হ্যাঁ, তো তখন যদি পরে আসে তাহলে আপনাকে এই যে ফুসিমাইড সব বিভিন্ন রকমের ইনজেকশন দিয়ে মানে প্রস্রাবের মাধ্যমে এই পয়জনটা বের করে। আর প্রাথমিকভাবে যদি 1.5-2 ঘন্টার ভিতরে বা আধা ঘন্টার ভিতরে যদি আমাদের কাছে আসে, তাহলে তো স্টোমাকই মোস্ট অফ দা পয়জনটা থাকে, তো তখন তো আমরা বের করে দিতে পারি। তো এই সময়টা আপনার ইম্পর্টেন্ট যে কয় ঘন্টার ভিতরে স্টোমাক ওয়াশ দিব। আর একটা ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন থাকবে যে আপনার কিসে কিসে স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না। কেরোসিন পয়জনিং এ দেওয়া যাবে না, স্যাভলন, হারপিক, হ্যাঁ, আর হইছে গ্যাস ট্যাবলেট। তো এই ধরনের কম্পাউন্ড যদি কেউ খেয়ে আসে তাহলে তাদেরকে স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না, এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। আর 4 ঘন্টা ওভার হয়ে গেলেও দেওয়া যাবে না, কারণ তখন স্টোমাকের ভিতরে কোনো পয়জনিং এর পার্টিকেল থাকে না, সেটা ব্লাডে চলে যায়। আর যত আর্লি আসে তত স্টোমাক থেকে বেশি মানে পয়জনিং এর পার্টিকেলটা বের করা যায়। আর আরেকটা জিনিস বলছি যে গ্যাস্ট্রিক ল্যাভেজ আর গ্যাস্ট্রিক গ্যাভেজ, আমরা যে স্টোমাক থেকে পয়জনটা বের করব সেই পদ্ধতিটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ল্যাভেজ। বা বিভিন্ন রকমের অপারেশনে এনপিও থাকতে হয়, তখনও কিন্তু এরকম সাকশন দিয়ে 2 ঘন্টা পর পর টেনে স্টোমাক থেকে সব পার্টিকেল বের করতে বলে, সেটা গ্যাস্ট্রিক ল্যাভেজ। আর গ্যাস্ট্রিক গ্যাভেজ কোনটা, যে আমরা যে বিভিন্ন রকমের নিউট্রিশন দেই পেশেন্টকে, সাপ্লিমেন্ট দেই, সেইটাকে বলে গ্যাস্ট্রিক গ্যাভেজ। আর গ্যাস্ট্রিক গ্যাভেজের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টকে কিন্তু বসিয়ে নিতে হবে অথবা প্রপটাপ পজিশন করতে হবে। যদি ওই যখন আমরা সাকশন দেই, পয়জনিং এর পেশেন্ট না, সাকশন দেওয়ার ক্ষেত্রে পেশেন্টের কিন্তু এই যে রিফ্লেক্স কম থাকে, তাদের কিন্তু যদি শোয়াই ফ্ল্যাট পজিশনে আপনি ফিডিং দেন তাহলে কিন্তু তাদের এই খাবারটা লাংসে যাবে, তখন কি হবে, তাদের অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করবে। এমনি তো অসুস্থ পেশেন্ট, তারপরে যদি নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে এই পেশেন্টকে বাঁচানোই তো কঠিন হবে। তো সেই ক্ষেত্রে যে কোনো আপনার গ্যাস্ট্রিক গ্যাভেজ বা সাকশন ওই যে ফিডিং দেওয়ার ক্ষেত্রে আপনার পেশেন্টকে প্রপটাপ পজিশনে অথবা ফুললি বসাই নিতে পারলে ভালো হয়, এবং খাওয়ানোর পরেও আধা ঘন্টার মতো এরকম বসাই নিতে হবে, নাইলে কিন্তু আবার ওই খাবারটা ব্যাক এসে যদি আপনার লাংসে যায় তাইলে নিউমোনিয়া ডেভেলপ করবে। তো আমরা অলরেডি 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম, অল্প সময় তো আমরা সবকিছু একটু একটু টাচ করি যাতে আপনাদের উপকার হবে। তো এরপরে আমরা আসি যে যদি আমাদের ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট আসে যে কার্ডিয়াক অ্যারেস্ট, একটা পেশেন্ট হঠাৎ করে নিয়ে আসলো, পেশেন্টের আমরা পালস পাচ্ছি না, বিপি পাচ্ছি না, রেসপিরেটরি রেট পাচ্ছি না, স্যাচুরেশন পাচ্ছি না, তখন সেই পেশেন্টটাকে আমরা কি বলি, কার্ডিয়াক অ্যারেস্ট। তো কার্ডিয়াক অ্যারেস্টের একটা যদি পেশেন্ট আসে তাইলে আমরা কিভাবে ম্যানেজ করব, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আপনাকে জিজ্ঞেস করবে যে কার্ডিয়াক অ্যারেস্ট কি, বা কার্ডিয়াক অ্যারেস্টের একটা পেশেন্ট আপনার ইমার্জেন্সিতে আসছে আপনি কিভাবে ম্যানেজ করব। তো কার্ডিয়াক অ্যারেস্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর। সিতে কার্ডিও, পিতে পালমোনারি, আর রিসাসিটেশন। সিতে কার্ডিও মানে হচ্ছে হার্ট, পিতে পালমোনারি মানে হচ্ছে লাংস,
আর রিসাসিটেশন মানে হচ্ছে পুনরুদ্ধার করা। তাইলে মূলত এখানে এই তিনটা দিয়ে কি দাঁড়ালো? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, হার্ট লাংস পুনরুদ্ধার করা। তো কার্ডিয়াক অ্যারেস্ট বলতেই আমি বলছি যে হঠাৎ করে একটা পেশেন্টের কোনো পালস নাই, ব্লাড প্রেশার নাই, স্যাচুরেশন নাই, রেসপিরেটরি রেট নাই, ডিউ টু এসিস্টোল, মানে একটা পেশেন্টের কোনো অ্যাক্টিভিটি নাই। তো পেশেন্টটা যদি এইরকম কোনো সিচুয়েশন হয় সেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই কার্ডিয়াক অ্যারেস্ট হইলে আমরা কি দেব? সিপিআর। এই কার্ডিয়াকের ম্যানেজমেন্টটাকে বলে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। হার্ট লাংসকে পুনরুদ্ধার করা, কার্ডিও মানে হার্ট, পালমোনারি মানে লাংস, রিসাসিটেট মানে পুনরুদ্ধার করা। তো এই হার্ট লাংসকে পুনরুদ্ধার করার যে পদ্ধতি সেইটাকে বলে সিপিআর। তো এখন এই সিপিআর দেওয়ার ক্ষেত্রে আমাদের এবিসি ম্যানেজ করতে হয়। ক্যাপ, এটার সিকোয়েন্স হচ্ছে আগে সি, তারপর এ, তারপর বি। সিতে কি? সার্কুলেশন। এখন সার্কুলেশনটা কিভাবে আমরা দেব? চেস্ট কম্প্রেশনের মাধ্যমে আমরা সার্কুলেশন দেব। চেস্ট কম্প্রেশন কিভাবে দিব? চেস্ট কম্প্রেশন আমরা দিব স্টারনামের উপরে। জিফয়েড প্রসেস আমরা জানি যে উপরে এটা মেনুব্রিয়াম, নিচে হয়েছে জিফয়েড প্রসেস, এর মাঝামাঝি বরাবর আমরা স্টারনামে আমরা এই যে হাত, আপনার যে হাতে শক্তি বেশি ওইটা উপরে থাকবে, আর এই যে এলবোটা এক্সটেন্ড করে আমরা চেস্টে কম্প্রেশন দিব। এখন চেস্টে কম্প্রেশনটা কিভাবে দিব? আমরা কি একটা আস্তে আস্তে দিব? না, এটার রেটটা কত? 1 মিনিটে 100 থেকে 120টা আমরা চেস্ট কম্প্রেশন দিব। তাইলে প্রতি সেকেন্ডে প্রায় 2টা আমরা চেস্ট কম্প্রেশন দিব। এই চেস্ট কম্প্রেশন দিলে কি হবে? আমাদের হার্টটা যদি হার্টটা বন্ধ হয়ে যায়, এই হার্টটা রিস্টোর হওয়ার একটা চান্স থাকবে। তাইলে প্রথমে দিলাম কম্প্রেশন, তারপরে এয়ারওয়ে। এয়ারওয়ে কি করব? এয়ারওয়েটা ক্লিয়ার করব যে একটা এই রুগীটা মানে কিভাবে কার্ডিয়াক অ্যারেস্টে গেল, অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসছে না হঠাৎ করে অসুস্থ রুগী বা হসপিটালে ভর্তি রুগী। তাহলে আমরা কি করব? তার এই যে হেড টিল চিন লিফট, মাথাটা একটু নিচু করে দেবো, বালিশটা সরাই দেবো। বালিশটা যদি মাথা থেকে সরাই দিই তাইলে এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যায়। এরপরেও আমরা কি করব? হেডটা একটু যদি নিচের দিকে চাইপা চিনটা লিফট করি তাইলে আমাদের এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা এয়ারওয়েটা ক্লিয়ার করলাম। এরপরে কি? ব্রেদিং, সিএবি, সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রেদিং। তাইলে ব্রেদিং কিভাবে দিব? মাউথ টু মাউথ ব্রেদিং। মাউথ টু মাউথ ব্রেদিং দেব কখন? এখানে আরেকটু জিনিস বলে রাখি। তো এই সিপিআর এর ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। বিএলএস আর এসিএলএস বা এএলএস। বিএলএস হইছে কি? বেসিক লাইফ সাপোর্ট, আর এএলএস কি? অ্যাডভান্স লাইফ সাপোর্ট। আর একটা বলে এসিএলএস, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। তো এখন আপনাকে যদি বিএলএস কোনটা? অন দ্য স্পট। যদি একটা পেশেন্ট আপনার বাজারে গেছেন, গাড়িতে আপনি যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, একটা পেশেন্ট যদি এই রকমের পালস, বিপি, রেসপিরেটরি রেট কিছু না থাকে, তাহলে সেইটাই তো কার্ডিয়াক অ্যারেস্ট। তাই এখন ওই জায়গায় বসেই যদি আপনি ওই পেশেন্টটাকে সিপিআর দেন, সেটাকে বলে বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্টে আপনার কোনো রকমের ইনস্ট্রুমেন্ট থাকবে না, অক্সিজেন থাকবে না, ওষুধ থাকবে না, কিচ্ছু ইনজেকশন থাকবে না, কিচ্ছু থাকবে না, সেইটাকে বলে বেসিক লাইফ সাপোর্ট। আর অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোনটা? অ্যাডভান্স লাইফ সাপোর্ট আপনার যখন হসপিটালে বসে এইরকম একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট আপনি ডিল করবেন, যখন আপনার কাছাকাছি আম্বু ব্যাগ থাকবে, অক্সিজেন থাকবে, আইভি ড্রাগ দেওয়ার ব্যবস্থা থাকবে, আপনার ডিসি শক দেওয়ার ব্যবস্থা থাকবে, সেইটাকে বলে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, এসিএলএস। তো তো আমরা দুইটা জিনিসের একদম সূক্ষ্মভাবে আমরা এর পার্থক্য বুঝতে পারলাম যে বেসিক লাইফ সাপোর্ট কোনটা, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কোনটা। তো এখন এটার কয়টা কম্পোনেন্ট হচ্ছে? 3টা, এ বি সি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এখন এটার সিকোয়েন্স প্রথম আমরা কোনটা করবা? সি, তারপরে এ, তারপরে বি, সর্বশেষে বি। তাই সিতে বলছি কম্প্রেশন। কম্প্রেশন আমরা চেস্টে কম্প্রেশন দিব। চেস্টে কম্প্রেশন আগে জানতাম আমরা যে স্টারনামের উপরে দিতে হবে, স্টারনাম না ভাঙলে ইফেক্টিভ সিপিআর হবে না। এটা ভুল ধারণা। বরংস যদি ওই পেশেন্টটা আমরা স্টারনামের উপরে চাপ দিয়ে যদি তার হার্টটা রিভার্ট করে বা পুনরুদ্ধার হয়, তাইলে পরে কিন্তু নিউমোথোরাক্স ডেভেলপ করে ওই পেশেন্ট, পরে নিউমোনিয়া হইয়া
এই যে এমপাইমা হয়ে কিন্তু পেশেন্ট দীর্ঘদিন সাফারিং করে, অথবা অনেক সময় পেশেন্ট মারাও যায়। তো এই ক্ষেত্রে এখন আমাদের কাজ হয়েছে কি, ইন্টারথোরাসিক ভাইব্রেট তৈরি করা। একটা থোরাসিক ক্যাভিটির মধ্যে যদি আমরা একটা কম্পন তৈরি করতে পারি, তাহলে তো আমাদের হার্টে এই যে হবে, পাম্প হবে, লাংসে পাম্প হবে, লাংসে বাতাস ঢুকবে। তো এই জন্য এখন আমরা স্টারনামে দেই। স্টারনামে দিলে এখানে কার্টিলেজ আছে, যে কারণে এখন কি হয় না, এখন আর এই যে রিপস ভাঙে না। রিপস না ভাঙলে পেশেন্টটা রিভার্ট করলে পেশেন্ট দ্রুতই রিকভারি করে, পেশেন্টের দীর্ঘদিন হসপিটালেও থাকতে হয় না। তো যে কারণে আমরা চেস্ট কম্প্রেশন দিব কোথায়, স্টারনামের উপরে। এটার রেট কত, 100 to 120। আর এয়ারওয়ে ক্লিয়ার করব আর ব্রেদিং দেব। এখন ব্রেদিং যদি আমাদের বেসিক লাইফ সাপোর্ট হয়, তাইলে তো আমরা মাউথ টু মাউথ ব্রেদিং দিতে হবে। এক্ষেত্রে আপনার একটা কাপড় বা টিস্যু দিয়ে আমরা মুখের উপরে দিয়ে, আগে তো নিজের সেফটি আগে, যে কারণে আমরা নিজের সেফটি নিয়ে তারপরে আমরা মাউথ টু মাউথ ব্রিদিং দেবো। আর যদি আমরা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টে যাই, তখন তো আমাদের অক্সিজেন থাকবে, তারপর আম্বু ব্যাগ থাকবে, ব্যাগ অ্যান্ড মাস্ক যেটা বললাম, যে তার মাধ্যমে আমরা এই সার্কুলেশন, এয়ারওয়ে ব্রিদিং, কম্প্রেশন, এয়ারওয়ে ক্লিয়ার, ব্রিদিং দিতে পারবো। তো ফার্স্ট যেই ব্রিদিংটা দেয় সেটাকে বলে রেস্কিউ ব্রিদিং। ফার্স্ট যেই ব্রিদিং দেয় সেটাকে বলে রেস্কিউ ব্রিদিং। এখন এই এয়ারওয়ে কম্প্রেশন আর ব্রিদিং এর একটা রেশিও আছে, এইটা হচ্ছে 30:2। আমরা 30টা চেস্ট কম্প্রেশন দেওয়ার পরে আমরা 2টা ব্রিদিং দেব, এইরকমই চলতে থাকবে। যদি এরপরে আমরা পালস চেক করব, যদি পেশেন্ট ব্যাক করে তাইলে আমরা অ্যাডভান্স কেয়ারের জন্য আমরা হসপিটালে নিয়ে যাব। আর যদি না করে তাইলে আমরা অ্যারেঞ্জ করব যে অ্যাম্বুলেন্স আসার জন্য। বিভিন্ন দেশে তো বিভিন্ন নাম্বার আছে, আমাদের দেশেও জাতীয় হেল্পলাইনের নাম্বার আছে 999, ওইটা কল দিয়ে আমরা অ্যাম্বুলেন্স আসতে বলবো। এর মধ্যে আমরা সিপিআর কন্টিনিউ করতে থাকবো। তাহলে সিপিআর এর ক্ষেত্রে আমাদের সিপিআর এ কি হয়, এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করবে যে কার্ডিয়াক অ্যারেস্ট হইলে কি করব, আপনি বলবেন সিপিআর দিব। সিপিআর এ কি, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে হার্ট, পালমোনারি মানে লাংস, আর রিসাসিটেট মানে পুনরুদ্ধার করা। এই ক্ষেত্রে 2টা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট আর একটা বেসিক লাইফ সাপোর্ট। অ্যাডভান্স কোনটা, অন দা স্পটে যেটা হয় সেটা বেসিক। আর অ্যাডভান্স কোনটা, যেটা হসপিটালে বসে হয়, যেখানে আমাদের ইকুইপমেন্ট থাকে, মানে অক্সিজেন থাকে, আম্বু ব্যাগ থাকে, আইভি ড্রাগ দেওয়ার ব্যবস্থা থাকে, সেটাকে আমরা বলি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। তো এক্ষেত্রে আমরা কি করব, চেস্ট কম্প্রেশন দেব, এয়ারওয়ে ক্লিয়ার করব কিভাবে, হেড টিন চিন লিফট। আর এক্ষেত্রে যে আরেকটা, যে আপনার সার্ভাইকাল স্পাইন ইনজুরি হয়েছে পেশেন্টের, এখন আপনি কিভাবে এয়ারওয়ে ক্লিয়ার করেন, সেটাকে বলে জল থ্রাশ। এই জলটা যদি নিচের দিকে দেয় তাইলে এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যাবে, জল থ্রাশ বলে। আর কি, মাউথ টু মাউথ ব্রিদিং দেবো এই। আর এটার এই রেশিওটা কত হবে, রেশিওটা হবে 30:2। আর যদি অন্যভাবেও দেওয়া যায় যে 15:1, প্রতি 15টার পরে একটা ব্রিদিংও দেওয়া যায়, অথবা 30:2ও দেওয়া যায়, মানে 30-র পরে 2টা ব্রিদিং দিয়ে দিলাম। এই গেল সিপিআর। আর একটা জিনিস, যে কার্ডিয়াক হার্টে যেহেতু আসছি আমরা, এমআই বা হার্ট অ্যাটাক যদি আসে, তো হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট কিভাবে করবে, যদি জিজ্ঞেস করে যে হার্ট অ্যাটাকের একটা পেশেন্ট আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন। হার্ট অ্যাটাকের পেশেন্ট আসলে আমরা কি করব, পেশেন্টটাকে আমরা এমার্জেন্সিতে রিসিভ করি, কি করব, তাকে একটা বেড দেব, বেড দিয়ে কি করব, তাকে প্রপটাপ পজিশন করব, মানে হেডটার ই করে দিব, এক্সটেন্ড করে দিব, মানে প্রপটাপ পজিশনে দেব। তারপরে আমরা অক্সিজেন দিব, অক্সিজেনের পরে আমরা মনিটর লাগাবো, মনিটর দিয়ে আমরা ওখানে, মনিটরে তো স্যাচুরেশন, পালস এগুলো দেখা যাবে। আমরা একজনে প্রেশারও দেখা যায় মনিটরে, প্রেশার কাপ যদি লাগানো থাকে, প্রেশার দিয়ে আমরা তাইলে পালস, স্যাচুরেশন, প্রেশার এগুলো আমরা ওখান থেকে দেখে নিলাম। সাথে সাথে আমরা একটু সুগার চেক করলাম, আর একটা ইসিজি করতে হবে। যদি ইসিজিতে আমরা দেখি এসটি এলিভেশন, তাইলে আমরা বলবো যে হার্ট অ্যাটাক। আর আমরা ওই যখন সুগার চেক করব, সাথে সাথে আমরা স্যাম্পল পাঠাই দেবো, একটা স্যাম্পল পাঠাই দেবো কি, ট্রোপোনিন আই করতে দিব। এর মধ্যে আমরা পেশেন্টকে যদি আমরা দেখি এসটি এলিভেশন, তাহলে আমরা পেশেন্টকে আমরা লোডিং ডোজ দিয়ে দেবো।
এখন বলতে পারে যে লোডিং ডোজটা কি। লোডিং ডোজ হয়েছে অ্যাসপিরিন আর ক্লোপিডের যে কম্বিনেশনে যে ড্রাগটা দেওয়া হয় সেটাকে বলে লোডিং ডোজ। এখন অ্যাসপিরিন হয়েছে 300 মিলিগ্রাম। আমাদের বাজারে যে প্রচলিত যেটা পাওয়া যায় অ্যাসপিরিন সেটা হচ্ছে 75 মিলিগ্রামে। তাহলে আমাদের 300 মিলিগ্রাম হইতে লাগে 4টা, আর ক্লোপিডোগ্রল আমাদের লাগবে 8টা, 600 মিলিগ্রাম। এর সাথে আমরা কি দেই, যেসব পেশেন্ট হার্ট অ্যাটাক করে তাদের সবারই মোটামুটি কোলেস্ট্রল বেশি থাকে, এই জন্য আমরা লিপিড লোয়িং এজেন্ট দেই 40 মিলিগ্রাম। আর এই ওষুধের সাথে আমরা একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দেই, যেমন অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, যে কোনো নামে একটা আমরা 40 মিলিগ্রাম আমরা একসাথে দিতে পারি। আর এই পেশেন্টের হার্ট অ্যাটাক করলে পেশেন্টের তীব্র ব্যথা থাকবে, এই ব্যথার জন্য আমরা কি দেব, ব্যথার জন্য আমরা মরফিন অথবা প্যাথেনিন দিতে পারি। এরপরে আমাদের ট্রোপোনিন আই রিপোর্ট আসলে আমরা বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা যদি আমরা ওই রকম ফ্যাসিলিটিতে নিয়ে যেতে পারি ভালো, তাহলে আমরা তাকে থ্রোম্বোলাইজ করতে পারি, অথবা যদি ওখানে ক্যাথল্যাব ফ্যাসিলিটি থাকে তাহলে আমরা তাকে প্রাইমারি পিসিআই করতে পারি। হ্যাঁ, এই অল্প সময়ে ডিটেলস এত আলোচনা করব না, জাস্ট প্রাথমিক আলোচনা করলাম। আর একটু ইসিজির ব্যাপারে আমরা বলবো। এখন ইসিজিতে এসটি এলিভেশন থাকবে। আর এখানে ইসিজিতে ইসিজি যদি বলে যে ইসিজি আপনি কি ইসিজি করতে পারেন, তাহলে বলবেন যে জি, যদি পারেন তাহলে ইসিজি কি, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো একটা ইসিজিতে মানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দেখি। এখন একটা ইসিজিতে লিড থাকে কয়টা, তাহলে আপনাকে বলতে হবে যে একটা ইসিজি 12 লিড ইসিজি। কয়টা ইসিজি? 12 লিড ইসিজি, সবসময় মনে রাখতে হবে। তো চেস্টে যে 6টা লিড বসায়, এই 6টা লিড তৈরি করে V1, V2, V3, V4, V5, V6। আর লিম্বে যে 4টা, হাতে 2টা লিড বসায় আর পায়ে 2টা লিড বসায়। তো এক্ষেত্রে এখানে এই 4টা যে বসায়, এখানে 6টা লিড তৈরি হয় কিভাবে? এখানে ডান পায়ে যে লিডটা বসানো হয় এটা কোনো লিড না, এটা কোনো গ্রাফ তৈরি করে না। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য একটা। আর বাকি যে 3টা, 2 হাত আর বাম পা, এই 3টা মিলে আপনার 6টা লিড তৈরি হয়। এই 6টা লিড হয়েছে লিড 1, লিড 2, লিড 3। আর 3টে হয়েছে অগমেন্টেড লিড। সেই 3টে হয়েছে এভিআর, এভিএল, এভিএফ। এভিআর মানে অগমেন্টেড ভোল্টেজ লেফট, অগমেন্টেড ভোল্টেজ রাইট, অগমেন্টেড ভোল্টেজ ফুট। তো আপনাদের কাজ হলো যে যদি আপনাদের কোনো পেশেন্টের একটা ইসিজি পান, তাহলে আপনারা ইসিজিতে দেখবেন যে অনেকগুলা এরকম পেঁচানো পেঁচানো জিনিস। তো আপনারা খেয়াল করলেই দেখবেন যে V1, V2, V3, V4, V5, V6 এরকম থাকবে। তারপরে 1, 2, 3 থাকবে, এভিআর, এভিএল, এভিএফ থাকবে। আমার কাছে যাও। তো একটা ইসিজি আপনারা হাতে নিলে এটা দেখতে পারবেন। সময় স্বল্পতার কারণে ইসিজির বক্স, তারপরে ইন্টারপ্রিটেশন, এগুলো আসলে বলা এই স্বল্প সময়ের মধ্যে বলাও একটু কঠিন। আপনাদের আর একটা জিনিস আসতে পারে যে কোনো আনকনসাস পেশেন্ট যদি আসে, তো এই আনকনসাস পেশেন্টের এই কনসাস লেভেল দেখার জন্য একটা স্কেল আছে যেটাকে বলে জিসিএস স্কেল, গ্লাসগো কমা স্কেল। তো গ্লাসগো কমা স্কেলের ক্ষেত্রে আপনাদের এটা টোটাল স্কোর হচ্ছে 15, ম্যাক্সিমাম 15 আর মিনিমাম 3। মানে একটা পেশেন্ট যদি মৃত্যু আসে তার স্কোরও 3 থাকবে। আর সুস্থ বা যাদের লেভেল ভালো তাদের হচ্ছে 15। এটার 3টা প্যারামিটারে আমরা ভাগ করি। এই 3টা প্যারামিটার হচ্ছে আই ওপেনিং, মানে চোখের চাহনির উপরে আমরা একটা স্কেল, তারপর কথাবার্তা, তার সাথে আপনি যে কথা বলবেন তার উপরে ভার্বাল রেসপন্সের উপরে একটা স্কেল, আর মোটর রেসপন্স, তাকে করতে বলবেন, হাত জাগান, পা জাগান, এগুলোর উপরে আপনার স্কোর আছে। এই 3টায় আপনার আই ওপেনিং এ 4, ভার্বালে হচ্ছে 5 আর মোটরে হচ্ছে 6, টোটাল হচ্ছে 15। এখন এইটা কিভাবে আপনি
বের করবেন। আইয়ে আপনি যেমন 4 থাকবে। এখন এই আই যদি একটা পেশেন্টকে আপনি দেখেন যে চোখ স্পন্টেনিয়াসলি তাকানো আছে, তাকে 4 দিবেন। যদি চোখ বন্ধ আছে কিন্তু আপনি গিয়া বললেন যে করিম সাহেব, বলার সাথে সাথে সে যদি চোখ মেলে তাকায়, তাকে দিবেন 3। আর গিয়ে দেখলেন যে চোখ বন্ধ কিন্তু করিম সাহেব বলার পরেও সে চোখ খুলতেছে না, হ্যাঁ, কিন্তু এইরকম এইখান দিয়ে আপনি যদি একটু চিমটি দেন বা পেইন দেন, পেইন দেওয়ার পরে যদি চোখ এরকম খুলে, তাকে দিবেন 2। আর আপনি যদি তাকে পেইন দেন বা ডাকাডাকি করেন, কোনোভাবেই যদি সে চোখে রেসপন্স না করে, তাহলে তাকে দিবেন আপনি 1। এরকম প্রত্যেকটা স্কেলে এরকম ভার্বাল রেসপন্স, তাকে যদি সালাম, আপনি যদি একটা পেশেন্টকে সালাম দেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, সে যদি আপনার ওয়েল রেসপন্স করতে পারে, তাকে দিবেন আপনি ভার্বালে 5। তারপরে যদি সে মানে কনফিউজ থাকে যে আপনি এখন কোথায় আছেন, হ্যাঁ, সে যদি বলতে পারে একটু কিন্তু কনফিউজড, তারে দিবেন 4। এরকম ধাপে ধাপে এইরকম গ্লাসগো কমা স্কেল দিয়ে আমরা একটা পেশেন্টের কনসাস লেভেল আমরা নির্ণয় করতে পারি। তো সময় সংক্ষেপের কারণে আসলে আজকে আমরা ডিটেলস আলোচনা করতে পারি নাই। যদি আপনাদের এখন কোনো প্রশ্ন থাকে তাইলে জটপট যদি আপনারা কিছু প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দেবো। আর এর মধ্যে আমরা আজকের যে কি আমরা শিখলাম, এটা যদি একটু আলোচনা করি, যে আমাদের আজকের বিষয় ছিল এমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে ভাইভায় কি প্রশ্ন আসতে পারে। তো আমি বলছিলাম যে এমার্জেন্সিতে কিছু কমন প্রশ্ন থাকে, কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে। তো কমনের মধ্যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ইমার্জেন্সিতে কি ধরনের পেশেন্ট আসে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ইমার্জেন্সিতে কি ইকুইপমেন্ট, কি যন্ত্রপাতি আপনার ইমার্জেন্সিতে পাওয়া যায় বা আছে। তৃতীয় প্রশ্ন, এমার্জেন্সি ড্রাগ, কি এমার্জেন্সি ড্রাগ আপনার ইমার্জেন্সিতে আছে। এরপরে আমরা আলোচনা করছিলাম যে স্টিচিং, আরটিএ বা ফিজিক্যাল অ্যাসল্ট বা অ্যাক্সিডেন্টাল ইনজুরির ক্ষেত্রে এইগুলোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের স্টিচ দেওয়ার প্রয়োজন হয়, যে আপনি স্টিচ দিতে পারেন কিনা, স্টিচ দেওয়ার ক্ষেত্রে আপনার কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। এখানে এর মধ্যে একটু স্টাইলিটির কথাও আমি বলে রেখেছিলাম। আর সুতার টাইপ, অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবল, আর নিডেলের ক্ষেত্রে কাটিং বডি, রাউন্ড বডি। আর স্টিচের টাইপের মধ্যে বলছিলাম ইন্টারমিডিয়েন্ট, মানে প্রতিটা স্টিচ দেওয়ার পরে আমরা সুতা কাটি, সেটা ইন্টারমিডিয়েন্ট স্টিচ। আর এরপরে বলছিলাম ইউরিন রিটেনশনের ক্ষেত্রে ক্যাথেটারাইজেশন, কিভাবে ক্যাথেটারাইজেশন করে, ক্যাথেটারাইজেশনে কি ইকুইপমেন্ট প্রয়োজন। এরপরে বলছিলাম যে পয়জনিং পেশেন্টের ক্ষেত্রে 2টা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, গ্যাস্ট্রিক গ্যাভেজ। আর একটা পয়জনিং এর পেশেন্টে কি পয়জনিং এর ক্ষেত্রে আমরা স্টোমাক ওয়াশ দিব, মানে কিসে আমরা স্টোমাক ওয়াশ দিব না, আর কত টাইমের ভিতরে আমরা স্টোমাক ওয়াশ দিব। এরপরে আমরা সংক্ষেপে বলছি কার্ডিও পালমোনারি সিপিআর বা কার্ডিয়াক অ্যারেস্ট। এরপরে আমরা এমআই এর কথা বলছিলাম, যে লোডিং ডোজের কথা একটু অল্প করে আলোচনা করছি, ইসিজির ব্যাপারে একটু কথা বলছি, আর গ্লাসগো কমা স্কেল। তো সময় সংক্ষেপের জন্য হয়তো আলোচনা আমরা দীর্ঘায়িত করতে পারি নাই। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা এখন প্রশ্ন নিব অল্প সময়ের ভিতরে। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ যেগুলো আমার জানা থাকবে সবগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের লাইভ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সালাম।